মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র মানে 11-12 মিলিয়ে সেমিস্টার 3, তোমাদের যে সেমিস্টার 3-র জন্য আমরা হ্যালো অ্যালকেন মানে অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমাদের সিলেবাস শুরু করেছিলাম আমাদের ইজি টু লার্নিং স্কুল প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আজ তোমাদের হ্যালো অ্যালকেন আমরা আগামী সপ্তাহের মধ্যেই শেষ করব। তারপর আমরা কিছুটা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ব, তারপরে আবার অর্গানিক কেমিস্ট্রিতে আসব। তো আজকে তোমাদের যেই টপিকটা আমরা পড়াবো, বা এতদিন আমাদের যেই টপিক অবধি হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেছো। যারা দেখোনি তারা আরেকবার আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আমরা শুরু করব সেটা হলো আজকে আমরা এনানসিওমার, ডায়াস্টেরিওমার, অপটিক্যাল আইসোমার কেন অ্যারাইজ করে, অপটিক্যাল আইসোমার আমরা কাদের বলবো, কোন কোন কন্ডিশন ফিল করলে আমরা বলতে পারি কোনো যৌগ বা কোনো অর্গানিক যৌগ তারা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে, এইগুলো আমরা আগের দুটো ক্লাসে যথারীতি সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি তোমরাও বুঝেছো। তো এইবার তারপর আমরা লাস্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এনানসিওমার অ্যান্ড ডায়াস্টেরিওমার। কিন্তু এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার তো আমরা পড়েছি, কিন্তু সেই এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার্সগুলোকে আমরা কিভাবে তাদের নামকরণ করব, ঠিক আছে, সেই নামকরণগুলো কিন্তু আমরা শিখিনি, বা তাদের নোমেনক্লেচারগুলো কিন্তু আমরা শিখিনি। সেই জন্য আজকে আমরা সেখান থেকেই স্টার্ট করব। চলো শুরু করা যাক। আমরা প্রথমে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ডিএল নোমেনক্লেচার। আমরা প্রথম পড়ব ডিএল নোমেনক্লেচার। দেখো, আমরা বলেছিলাম কোনো প্লেন পোলারাইজড লাইট মানে কোনো নিকল প্রিজমের মধ্য দিয়ে যদি লাইটকে পাঠানো হয়, মানে একটা একবর্ণী আলোককে পাঠানো হয়, আমরা এও বলেছিলাম একবর্ণী আলোক হলো কি না, একবর্ণী আলো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গের সমষ্টি। যদি সেইগুলোকে কোনো পোলারাইজড বা পোলারাইজার বা নিকল প্রিজম জাতীয় কোনো বস্তুর মাধ্যমে পাঠানো হয়, তাহলে কি করা হয়, অন্য সমস্ত তরঙ্গদৈর্ঘ্যগুলোকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকেই ক্রস করায়। এগুলো আমরা পড়েছি আগের ভিডিওতে। তো সেই লাইটটাকে আমরা বলবো প্লেন পোলারাইজড লাইট। এবার সেই প্লেন পোলারাইজড লাইটটা যদি আমি কোনো অর্গানিক স্যাম্পেলের মধ্য দিয়ে, মানে যেটা পোলারিমিটার যন্ত্রে করা হয় তার মধ্য দিয়ে পাঠাই, যদি প্লেন পোলারাইজ লাইটটাকে ক্লকওয়াইজ রোটেট করে তাহলে আমরা বলতাম ডেক্সট্রা রোটেটরি। আর যদি বা প্লাস, আর যদি নেগেটিভ দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তখন আমরা বলেছিলাম তাকে আমরা বলো লেভো রোটেটরি। তো সেই ডেক্সট্রো বা লেভো কিভাবে আমরা চিহ্নিত করব তাই নিয়ে একটা প্রমাণ অ্যাটমকে, প্রমাণ যৌগকে ধরে নেওয়া হয়েছে। সেটা কি না, গ্লিসারেল ডিহাইড। দেখো গ্লিসারিল ডিহাইড যৌগটা কেমন, এইটা দেখো, তার ওপরে আছে সিএইচও গ্রুপ, নিচে আছে CH2OH গ্রুপ। এইবার তার আরেকটা যে মাঝখানের যে কার্বনটা আছে, যেটা কি একটা কাইরাল কার্বন, এই কার্বনটা কি একটা কাইরাল কার্বন। এই কাইরাল কার্বনের সাপেক্ষে OH গ্রুপটা কোন দিকে আছে, OH বা বলতে পারো মোস্ট ইলেকট্রোনেগেটিভ গ্রুপ যেই দিকে আছে তার উপর ভিত্তি করেই কিন্তু ডিএল নোমেনক্লেচারটা হবে। তাহলে বলো এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে OH গ্রুপটা দেখছো আমাদের, এটা যদি প্লেন হয় প্লেনের সাপেক্ষে তোমার দেখো এই বন্ডটার সাপেক্ষে কি ভার্টিক্যাল বন্ডটার সাপেক্ষে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে না, যেহেতু এটা রাইট হ্যান্ড সাইড সেইটার সাপেক্ষে এর নাম দেওয়া হয়েছে ডি গ্লিসারেল ডিহাইড, ডি। আর যদি উল্টোটা হয় তাহলে তাকে আমরা কি বলবো, OH। OH-টা কোন দিকে আছে দেখো, ভার্টিক্যাল লাইনের ঠিক বাম দিক বরাবর আছে, লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে এটাকে নাম দেওয়া হয়েছে এল গ্লিসারেল ডিহাইড। দেখো এই যে ডি ফর্ম আমরা পেয়েছি, এই যে এল ফর্ম আমরা পেয়েছি, দুটো ফর্মেই যদি দেখো মাঝখানে একটা মিরর রাখো তাহলে দেখতে পাবে একে অপরের নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। অর্থাৎ কি একে অপরের ওপর উপরিপাতন
যোগ্য নয় এমন আমি প্রতিবিম্ব পাচ্ছি। দেখো এটাকে যদি সরাসরি তুমি এর ওপরে বসাও তারা কিন্তু উপরিপাতন হবে না, নন সুপার ইম্পোজেবল। তাহলে ডিএল গুলো পরস্পরের কি হবে, হবে এনানসিওমার। কি বলবো এদেরকে, এনানসিওমার। ঠিক আছে, একে আমরা বলবো এনানসিওমার। আমাদের যদি আমরা এবার হ্যালোজেনগুলো দেখি, হ্যালোজেনের ক্ষেত্রে বা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ধরো এখানে দিলাম CH3, এখানে দিলাম আমি ধরো C2H5, এদিকে দিলাম Cl, এদিকে দিলাম হাইড্রোজেন। তাহলে দেখো এই যে Cl গ্রুপটা আছে, তাহলে Clটা এখানে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই যে চেনটা আছে কার্বন চেন মানে ভার্টিক্যাল চেন যেটা, এটা তো কাইরাল কার্বন, তার সাপেক্ষে কোন দিকে আছে দেখো, এটা রাইট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইড বলতে পারো। তাই জন্য এটা কি হবে, ডি। কি হবে না, এটাকে আমরা বলবো ডি আইসোমার। ঠিক আছে, এইবার ডি আইসোমারকে যদি আমি একটা মিরর ইমেজ দিই, মানে একটা মিরর রাখি, এর মিরর ইমেজটা কেমন হবে দেখো, কি হবে, সিএলটা আমরা এখানে পেয়ে যাব মিররে, এইচটা পাবো এদিকে, ওপরে থাকবে CH3, নিচে থাকবে C2H5, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখো যেটা আমাদের মোর ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন আছে সেটা কোন দিকে আছে না, সেটাকে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডের দিকে, লেফট হ্যান্ড সাইড। যদি এটা লেফট হ্যান্ড সাইডে বলবো তাকে আমরা বলবো এল আইসোমার। বোঝা গেল? যদি তোমাদের এল আর এস নামকরণ লিখতে বলে কিভাবে লিখবে দেখো, আমরা প্রথমে কি করি, লং চেন দেখি না, এটাকে আমরা বলবো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 4 এখানেই আছে। তাহলে কি লিখবো, 2 নম্বর কার্বনে আগে কি লিখতাম 2 ক্লোরো বিউটেন। এখন শুধু এইটা না লিখে আমাদের অ্যাড করতে হবে কি, আমাদের জাস্ট একটু লিখতে হবে কি লিখতে হবে আমাদের না 2D, ক্যাপিটাল ডি, এইভাবে আমরা লিখব। বোঝা গেল? আমরা জাস্ট নামগুলো এখন এইভাবে লিখব। দেখো এইটা কি হলো, এইটা হলো আমাদের 2D ক্লোরোবিউটেন। তাহলে এটা কি হবে, জাস্ট এখানে হয়ে যাবে 2L ক্লোরো বিউটেন। তাহলে এল আর এস কি হলো, পরস্পরের এনানসিওমার। তাহলে এই দুটোকে আমি কি বলবো, পরস্পরের এনানসিওমার। আমি তোমাদের এটাকে সুন্দর করে ফিশার প্রজেকশানে দেখিয়েছি যেটা বুঝতে সুবিধা হয়, কিন্তু এটা ফ্লাইং ওয়েজ প্রজেকশানেও আসতে পারে। যদি ফ্লাইং ওয়েজ প্রজেকশানে আসে তাহলে সেটা কীরকম দেখতে হবে আমি তোমাদের এও শিখিয়েছিলাম। ফ্লাইং ওয়েজে যদি আঁকতে হয় তাহলে দেখো কি করতে বলেছিলাম, যে কোনো একটা দিকে রোটেট করাও, বেন্ড করে দাও। তাহলে ওপরে কি ছিল, দিয়ে দাও CH3, এখানে কি ছিল C2H5, হয়ে গেল। তাহলে কোন দিকে বেন্ড করেছি আমি দেখো, এই দিকে সোজাসুজি ছিল, সেটা সোজাসুজি না করে আমি কোন দিকে বেন্ড করেছি, আমি এটাকে বেন্ড করেছি লেফট হ্যান্ড সাইডে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেইটা আছে সেটা কোন দিকে আসবে, অ্যাবাভ দ্য প্লেনে আসবে, মানে এখানে হবে 8, এটা হবে Cl। বুঝতে পারলে? তাহলে এটার এদিকটা কি হবে, এটাকেও আমরা যদি বাম দিকে রোটেট করাই দেখো এইরকমই হবে, এখানে তোমার চলে আসবে C2H5, কিন্তু এক্ষেত্রে বাম দিকে কেন আছে, Cl আছে, তাহলে Clটা হবে অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেনে হবে H। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এবার আমরা দেখি ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে।
ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে যদি দেখো কার্বনগুলোকে আমি ভার্টিক্যালি সাজিয়েছি ওপর নিচে, সাজানোর পরে এক্ষেত্রে দেখো ওইচ মানে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ কোন দিকে আছে? মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ আমার আছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে এটাকে বলবো এল ল্যাকটিক অ্যাসিড। আর এটা রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে এটাকে বলবো ডি ল্যাকটিক অ্যাসিড। বোঝা গেল? এইবার দেখো এইগুলো যেগুলো আছে এইগুলোতে দেখো পজিশনটা কতগুলো, দুটো করে কাইরাল সেন্টার আছে। দেখো দুটো করে কাইরাল সেন্টার, তাহলে এদের ক্ষেত্রে কি হবে? নিচ থেকে শুরু করো নাম্বারিংটা। দেখো এর ক্ষেত্রে এটাকে যদি আমরা বলি দেখো এটাকে 2 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনের সাপেক্ষে ওইচটা কোন দিকে আছে? না স্যার ওইচটা আছে লেফট হ্যান্ড সাইডে, বাম দিকে আছে। যেহেতু লেফট হ্যান্ড সাইডে আছে তাহলে এইটাকে আমরা কি বলবো? 2L। কমা দাও। 3 নম্বর কার্বনটা ওইচটা কোন দিকে আছে? রাইট হ্যান্ড সাইডে আছে, তাই জন্য কি হবে? 3D। মোট কটা কার্বন? 1 2 3 4, তাহলে কি হলো? বিউটেন ডাইঅল। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে দেখো 2 নম্বরটা কোন দিকে আছে? সবসময় দেখতে হবে নিচ থেকে উপরের দিকে, এটা সবসময় মাথায় রাখবে যে স্যার আমি যদি এই দিক থেকে করতাম তাহলে তো এটা 2D হতো আর 3L হতো। না, হবে না। সব সময় DL করার সময় আমাকে দেখতে হবে নিচ থেকে উপরে উঠতে হবে, উপর থেকে নিচে নয়, নিচ থেকে উপরে। নিচের কার্বন দেখতে দেখতে, নিচের কার্বন বা স্টিরিওজেনিক কার্বন দেখতে দেখতে আমরা উপরে যাব। ঠিক আছে, দেখো এর ক্ষেত্রে তাহলে কি হবে? এর ক্ষেত্রে দেখো এটা কত? 2D আর এটা কত? 3L। এর ক্ষেত্রে কি হচ্ছে? এর ক্ষেত্রে দেখো 2D 3D। এইবার তোমাদের একটা আমি অন্য প্রশ্ন করি। অন্য প্রশ্ন বলতে তেমন কিছু নয়, আমি বলতে চাইছি এই তো 3টে কার্বন, 3টে অর্গানিক কম্পাউন্ড আছে। 3টে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টেতেই দুটো করে কি আছে? না স্টিরিওজেনিক সেন্টার আছে, মানে কাইরাল কার্বন আছে। তাহলে 3টেই তো অপটিক্যালি অ্যাক্টিভিটি দেখানোর কথা, এদের মধ্যে একটা এমন কম্পাউন্ড আছে যেটা অপটিক্যালি অ্যাক্টিভিটি দেখাবে না। কোনটা দেখাবে না? না দেখাবে না হলো এই দেখো 3 নম্বর যে কার্বনটা আছে সেক্ষেত্রে কি হবে? দেখো এইখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে। কি আছে? প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি কাদের বলবো আমরা? প্লেন অফ সিমেট্রি আমরা বলবো প্লেন অফ সিমেট্রি আমরা বলবো যেইগুলো কি আছে? একটা প্লেন, যেই প্লেনটা মলিকিউলকে দুটো ইকুয়াল হাফে ভাগ করে দেয়। দেখো এখান যদি আমি একটা পেন চালাই তাহলে ওপরে ওইচ নিচে ওইচ পুরো দুটো সমানভাবে ভাগ করে দিচ্ছে, তাহলে একে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি। কি বলবো? প্লেন অফ সিমেট্রি। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে DL নোমেনক্লেচার আমরা শিখলাম, কিন্তু এটুকু কখনো ভাববে না যে ডি মানে পজিটিভ দিকেই মানে এটা প্লাস, প্লাস আর মাইনাস সাইনের সাথে কিন্তু ডি বা এল এর কোনো সম্পর্ক নেই। কি না শুধুমাত্র গ্লিসারেল ডিহাইডকে প্রমাণ ধরে আমরা বাকি অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারগুলোকে জাস্ট ভাগ করার চেষ্টা করেছি। ঠিক আছে, সেটা একটা নামকরণের পদ্ধতি, কিন্তু এর থেকেও যেটা বেস্ট পদ্ধতি আমরা শিখব সেইটা হচ্ছে RS নোমেনক্লেচার। কি শিখবো এখন? আমরা এখন সরাসরি চলে যাব RS নোমেনক্লেচার।
আর এস নোমেনক্লেচারের মধ্যে আর কথাটার যেটা অর্থ সেটা হলো রেকটাস। রেকটাস মানে কি, রাইট হ্যান্ড বোঝাচ্ছে, মানে যেটা ক্লকের রাইট হ্যান্ড সাইড দিয়ে যেটা হয়, এরা এইভাবে এইভাবে রোটেট করছে, দেখো ক্লক তো সবসময় এইভাবে রোটেট করে, রাইট থেকে লেফটে আসে, তাহলে ওইটাই রেকটাস, মানে ক্লকওয়াইজ সেইভাবে টার্মটা এসছে। তো এই আর এস নোমেনক্লেচার যারা ডিসকভার করেছেন সেই তিনজন বিখ্যাত সায়েন্টিস্ট হলেন সায়েন্টিস্ট চান, ইনগুল্ড অ্যান্ড প্রেলগ। ঠিক আছে, চান, ইনগুল্ড এবং প্রেলগ এই তিনজন বিজ্ঞানী ডিএল নামকরণের পরিবর্তে তার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তারা এক নতুন নামকরণ পদ্ধতি আবিষ্কার করেন। সেই আবিষ্কারিত পদ্ধতিটাকে আমরা বলবো চান, ইনগুল্ড এবং প্রেলগের থিওরি, যাকে বলা হয় আর এস নোমেনক্লেচার। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, একটা আসবেই। এই দেখো একটু আগে তোমাদের যেটা বললাম, এবার এই পদ্ধতিতে কি আছে, আর কথাটি এসেছে কোথা থেকে এসছে, ল্যাটিন শব্দ রেকটাস থেকে, যার অর্থ কি রাইট, মানে দক্ষিণবর্তী, রাইট মানে এই যে ক্লকওয়াইজ। আর যেটা এস কথাটা এসছে সেটা হচ্ছে সিনস্টার। ঠিক আছে, সিনিসলার, যার নাম হচ্ছে লেফট বা বামাবর্তী, বাম। তাহলে কি হলো, যে রেকটাস আর এস, তার আর এস যে নামকরণটা এসছে সেইটা দুটো নাম থেকে এসছে। আরটা কি, আরটা এসছে রেকটাস কথা থেকে, যার অর্থ রাইট, এবং এসটা এসছে ল্যাটিন শব্দ সিনিসলার বা সিনিস্টার, এরকম কিছু একটা আছে, সিনিসলার, যার অর্থ কি না বাম, অর্থাৎ লেফট থেকে এসেছে। এর সাথেও কিন্তু আলোক সমাবর্তী যারা প্লাস রোটেশন দেখায় বা নেগেটিভ দেখায়, তার সঙ্গে কিন্তু ওই প্লাস মাইনাস সাইনের সঙ্গেও কিন্তু আর এস এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা দেখব যে এটা বুঝতে গেলে যেটা প্রথমে বুঝতে হবে, নামকরণ করতে গেলে যেটা প্রথমে তোমাকে দেখতে হবে সিআইপি রুল বা সিকুয়েন্স রুল, বা যাকে বলা হয় অনুক্রম নিয়মাবলী। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি, ধরো যে সমস্ত কাইরাল কার্বন আমরা শিখব, ধরো এই একটা কাইরাল কার্বন, ঠিক আছে, ধরো এখানে আছে সিএল, এখানে কি আছে বিআর, এখানে ধরো আছে হাইড্রোজেন, আচ্ছা এখানে ধরো CH3, এখানে ধরো আছে হাইড্রোজেন। তাহলে এই কার্বনের কি আছে না চারটি গ্রুপ আছে, চারটি গ্রুপই ডিফারেন্ট, তাহলে এরা কাইরাল কার্বন। এবার এই যে চারটি গ্রুপ ডিফারেন্ট, চারটি গ্রুপ আছে, তাদেরকে কি করতে হবে না, তাদেরকে আমি কোন গ্রুপটাকে 1 নম্বর দেব, 2 নম্বর দেব, প্রায়োরিটি কার বেশি প্রায়োরিটি, কার কম প্রায়োরিটি, কার প্রায়োরিটি মাঝারি, সেইগুলো কিন্তু আমাকে চিহ্নিতকরণ করতে হবে। সেই চিহ্নিতকরণের পদ্ধতিগুলোকে বলা হয় সিআইপি রুল। কি বলা হবে? সিআইপি রুল। সিআইপি রুলটা কেন হলো? এই যে আর এস নোমেনক্লেচারের যে তিনজন বিজ্ঞানী, যার নাম প্রথমেই দেখো বলিয়েছি বা এখানে লেখা আছে চান, ইনগুল্ড এবং প্রেলগ, তারাই এই নিয়মগুলো প্রচলন করেছিলেন এবং তাদের নামকরণ অনুযায়ী একে বলা হয় সিআইপি রুল। ঠিক আছে, তো তাদের নিয়ম নামকরণের প্রথম রুলটা কি ছিল না, প্রথম রুল হচ্ছে রুল নাম্বার 1 সিআইপির। রুল নাম্বার 1 কি না, অ্যাটমিক নাম্বার। না বলা হচ্ছিল হায়ার দ্য অ্যাটমিক নাম্বার হায়ার উইল বি প্রায়োরিটি। মানে যার অ্যাটমিক নাম্বার যত বেশি হবে তার প্রায়োরিটিও তত বেশি হবে। দেখো এখানে কি কি আছে, এখানে দেখো আছে ব্রোমিন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে CH3। CH3-র ক্ষেত্রে আমরা কাকে দেখব না, প্রথম কোন কার্বনটা কার সঙ্গে এই যে কাইরাল কার্বনটা অ্যাটাচড আছে।
দেখো কার সঙ্গে অ্যাটাচড আছে, কাইরাল কার্বনটি অ্যাটাচড আছে কার্বনের সাথে, তাই প্রথম সেইটা দেখবো। দেখার পরে তাহলে তার 3 নম্বরে কি আছে না 4 নম্বরে আছে হাইড্রোজেন। তাহলে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী ব্রোমিনকে আমরা কত দেব, ব্রোমিনকে আমরা দেব 1, ক্লোরিনকে দেব 2, 3, 4। তাহলে দিয়ে দাও 1, 2, 3, 4। এই প্রায়োরিটি দেওয়ার পর যেটা আমাদের তারপরেই দেখতে হবে সেটা হচ্ছে যাকে আমরা প্রায়োরিটি দিলাম, এই যে 1, 2, 3, 4 যেই গ্রুপটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, আমরা বলতাম এলপিজি, এলপিজি মানে ওই যে রান্নার গ্যাস নয় রে, এলপিজি মানে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। যেই গ্রুপটা লোয়েস্ট প্রায়োরিটি আছে মানে যেই গ্রুপটাকে আমরা 4 নাম্বার দিয়ে চিহ্নিত করেছি, সেই গ্রুপটাকে অবশ্যই থাকতে হবে ভার্টিক্যালি। মানে 4 নম্বর গ্রুপ যেটা থাকবে সেটাকে কি থাকতে হবে, বাংলায় বলতে পারিস উলম্বভাবে থাকতে হবে, নাহলে কিন্তু পুরো উল্টে যাবে। কিভাবে থাকতে হবে না উলম্বভাবে, যাকে বলা হয় ভার্টিক্যালি থাকতে হবে। দেখ এক্ষেত্রে দেখ খুব সুন্দরভাবেই এটা আছে, মানে এটা কিভাবে আছে, এটা ভার্টিক্যালি আছে, তাহলে কোনো অসুবিধা নেই। যদি এটা ভার্টিক্যালি থাকে কোনো অসুবিধা নেই। তাহলে দেখে নাও এইবার আমরা কি করব, এটা প্রথমে দেখতে হবে যে ভার্টিক্যালি আছে, আমাদের এক্ষেত্রে এটা ভার্টিক্যালি আছে, কোনো তাহলে অসুবিধা নেই। তাহলে তারপর কি দেখব, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই 3টে গ্রুপ বরাবর আমরা ঘোরাবো। দেখো 1, 2, 3, দেখো রোটেট করিয়েছি। এই যে রোটেশনটা আমরা দিয়েছি, রোটেশনটা কি বরাবর হয়েছে বলো তো, দেখো রোটেশনটা হয়েছে তোমার, বলো 1, 2, 3, রোটেশনটা কি বরাবর হয়েছে, রোটেশনটা হয়েছে তোমার ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, তোমরাই দেখে বলো। হ্যাঁ অবশ্যই রোটেশনটা হয়েছে, দেখো ক্লকওয়াইজ তো হয়নি, ক্লকওয়াইজ হলে এইভাবে হতো, তাহলে এটা হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। কি হবে এটা, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলেই তাকে আমরা বলবো এস আইসোমার। কি বলবো, এস আইসোমার। তাহলে এই আইসোমারটা কি হবে, এস। তাহলে আর এস নোমেনক্লেচারের ক্ষেত্রে আর বা এস চিহ্নিতকরণের ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে না, যে সমস্ত চারটে একটা কার্বন তাদেরই আর এস আমরা করব যারা মেনলি কাইরাল কার্বন। ঠিক আছে, কাইরাল কার্বন ছাড়াও অনেক ধরনের আর এস হয় যেটা তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, প্লেন কাইরালিটি হয়, তারপর অ্যাক্সিয়াল কাইরালিটি আছে, যেইগুলো তোমাদের এখন সৌভাগ্য পড়তে হবে না। ঠিক আছে, যেই অ্যাডভান্সতে আছে, তাও বছরে 1-2বার হয়তো আসে, মানে বছরে 1-2বার নয় তো 3 বছরে 1-2বার হয়তো আসে, নাও আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম যে প্রথমে আমাদের 4টে গ্রুপকে আইডেন্টিফিকেশান করতে হবে। কিভাবে আইডেন্টিফিকেশান করব, মানে তাদের প্রায়োরিটি দিতে হবে। কিভাবে প্রায়োরিটি দেবো না, আমরা প্রায়োরিটি শুধু 1 নম্বর রুলটাই শিখেছি। কি শিখেছি না 1 নম্বর রুলটা কি শিখেছি, অ্যাটমিক নাম্বার, মানে কাইরাল কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত যে সমস্ত অ্যাটমগুলো আছে তাদের আমরা অ্যাটমিক নাম্বারের কম্পেয়ার করব। যদি দেখি যার অ্যাটমিক নাম্বার বেশি সে যাবে হায়ার প্রায়োরিটি, যার অ্যাটমিক নাম্বার কম সে পাবে লোয়ার প্রায়োরিটি। ঠিক আছে, এক্ষেত্রে দেখো তারপর কি দেখতে হবে, যেটাকে লোয়ার প্রায়োরিটি দিলাম সেই গ্রুপটা উলম্ব অবস্থানে বা ভার্টিক্যালি অবস্থানে আছে হ্যাঁ কি না। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট 1, 2, 3 রোটেট করাও। যদি সেটা ক্লকওয়াইজ হয় তাহলে আমরা বলবো আর, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে আমরা বলবো এস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বলবো
আর এবং এস। ঠিক আছে, এইবার কিছু কিছু আমরা এক্সাম্পল দেখি। আমরা সিআইপি রুল পড়েছিলাম। এইবার দেখো সিআইপি রুলের প্রথম 1 নম্বর রুল কি বলেছিলাম? 1 নম্বর রুল আমি বলেছিলাম যে অ্যাটমিক নাম্বার আমরা দেখব ডিরেক্ট যে অ্যাটাচড। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো যে ডিরেক্ট অ্যাটাচ যে গ্রুপটা আছে তাদের মধ্যে এই যে গ্রুপটা আছে, ধরো 1 নম্বর তো তুমি আইডেন্টিফিকেশন করতেই পারছো, এটা 1 নম্বর, এটা হচ্ছে তোমার 2 নম্বর। এবার হাইড্রোজেন আর হচ্ছে কি তোমার ডি, এই দুটোর মধ্যে দুটোরই অ্যাটমিক নাম্বার নম্বর 1, যাদের আমরা কি বলি, যাদের আমরা বলি আইসোটোপ, এদের আমরা বলি আইসোটোপ। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি হবে না, আইসোটোপের ক্ষেত্রে যার হায়ার অ্যাটমিক মাস, হায়ার অ্যাটমিক মাস মানে এক্ষেত্রে চলে আসবে মাস নাম্বার বা ভর। আগে শুধু কি ছিল অ্যাটমিক নাম্বার, এখন চলে এসছে ভর। যার হায়ার অ্যাটমিক মাস সে কি পাবে, হায়ার প্রায়োরিটি। তাহলে বলো কোনটাকে আমরা 3 দেব? এটাকে দেব 3, এটাকে দেব 4। তাহলে উদাহরণটা কি হবে? তাহলে আমরা এবার কি করব, রোটেট করব। রোটেট করে দেখো, রোটেট করলে কি হবে, 1 2 3 4 এইভাবে যাবে, 1 2 3। তাহলে কোন দিক বরাবর হচ্ছে এটা? এটা হচ্ছে ক্লকওয়াইজ। যেহেতু এটা হচ্ছে ক্লকওয়াইজ তাহলে এটাকে আমরা বলবো আর আইসোমার। তাহলে রুল নাম্বার 2 আমরা কি শিখলাম না, হায়ার দ্য অ্যাটমিক নাম্বার, হায়ার দ্য অ্যাটমিক মাস ফর দ্য আইসোটোপস। আইসোটোপগুলোর ক্ষেত্রে কি হবে, যার অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস হায়ার বা মাস নাম্বার হায়ার, তাকে আমরা কি দেব, হায়ার প্রায়োরিটি দেব। বোঝা গেল? 2 নম্বর রুল আমরা শিখলাম। এবার আসি 3 নম্বর উদাহরণ, একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করি। যে স্যার আপনি সব তো ভার্টিক্যালি শেখালেন, ধরুন হাইড্রোজেনটা এখানে আছে, এখানে দিলাম Br, এখানে দিলাম CH3, এখানে দিলাম C2H5। স্যার এইবার প্রায়োরিটি অর্ডারটা কি হবে? এইবার যে প্রায়োরিটি অর্ডারটা হবে তাকে আমরা কি অর্ডার দেব, এইটা স্যার একটু বলেন। তার আগে একটু জল খেয়ে নিন। কিভাবে আমরা দেব? দেখো এইটা দেওয়ার জন্য প্রথমটা 1 নম্বর 2 নম্বর দেওয়ার জন্য আমাদের কোনো অসুবিধা নেই। কেন? কারণ এখানে আছে ব্রোমিন, খুবই সুবিধার, 1 নম্বর দিয়ে দাও। আর 4 নম্বরও খুব অসুবিধা নেই, 4। হাইড্রোজেন 4 নম্বর। যেটাতে অসুবিধা সেটা হচ্ছে বাকি দুটো গ্রুপ। একটাতে আছে CH3, মানে আমরা তাকে এইভাবে লিখব, আরেকটাতে আছে C2H5, তার মানে তাকে আমরা এইভাবে লিখতে পারি, H H H H। এটাকে অনেক সময় বলে সার্কুলার রুল। কি বলে, আমরা পরপর অ্যাটাচড কে আছে সেইটা দেখে যাব। দেখো এর সাথে প্রথম কোন, এটা তো আমাদের কাইরাল কার্বন গ্রুপটা ছিল, ঠিক আছে। এর সাথে সরাসরি কে যুক্ত আছে, কার্বন। এক্ষেত্রেও দেখো কার্বন, পার্থক্য করতে পারছি না। তারপর তার পরেরটাতে যাব। দেখো এই কার্বনটা, এক্ষেত্রে এই কার্বনটা কি আছে, দেখো 3টেই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন।
কিন্তু এক্ষেত্রে দেখো এ দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, আরেকটা আবার কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে কার বেশি হয়ে যাচ্ছে? এক্ষেত্রে কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত যে কার্বনটা আছে সে যুক্ত কার সঙ্গে? একটা কার্বন দুটো হাইড্রোজেন। এক্ষেত্রে কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত কার্বনটা কার সঙ্গে যুক্ত? না তিনটে হাইড্রোজেন। তাহলে কার বেশি? তিনটে হাইড্রোজেনের ভর বেশি হবে না একটা কার্বন দুটো হাইড্রোজেনের বেশি হবে? মূর্খরাও বলবে একটা কার্বন দুটো হাইড্রোজেন বেশি হবে। তাই জন্য কি হবে এইটা কি পাবে? লোয়েস্ট হাইয়েস্ট প্রায়োরিটি, এটা পাবে কম্পারেটিভলি লোয়েস্ট ক্যাটাগরি। ঠিক আছে, প্রায়োরিটি আমরা দিয়ে দিলাম। প্রায়োরিটি দেওয়ার পর যেটা আমাদের অসুবিধা হচ্ছে যে স্যার আপনি বলেছিলেন যেই গ্রুপটা লোয়েস্ট ক্যাটাগরি পাবে, সেই গ্রুপটাকে কোথায় আসতে হবে? ভার্টিক্যালি আসতে হবে। কিন্তু স্যার এটা তো ভার্টিক্যালি আসেনি। যেহেতু ভার্টিক্যালি নেই তার জন্য নিয়মটা হবে আলাদা। একটা কথা কাজ কি না, নিয়মটা আমরা ওটাকে ভার্টিক্যালি আনার চেষ্টা করব। আর 2 নম্বর কি না, ভার্টিক্যালি না এনেই আমরা 1 2 3 কিভাবে আছে সেটা দেখে নেব। ঠিক আছে, চলো, আমার মনে হয় ওইটাই বেস্ট নিয়ম। ঠিক আছে, ভার্টিক্যালি থাক না থাক তোমাকে আর যদি ভার্টিক্যালি না থাকে মানে যদি উলম্বভাবে না থাকে তাহলে তোমাকে আর উলম্বভাবে সেটাকে আনার কোনো দরকার নেই। তোমরা ওই অবস্থাতেই ওর ঘুরিয়ে নেবে আর কি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ দেখে নাও। তাহলে দেখো 1 2 3 সিলেক্ট হয়ে আছে। দেখো 1 2 3, তাই তো? তাহলে 1 থেকে 2 সরি আরেকবার করি, 1 2 3 এদিকে হচ্ছে। তাহলে 1 থেকে 2 থেকে 3 এই যে রোটেশনটা করলে সেটা কি বরাবর হলো? দেখো এটা আমাদের হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি? এইটা কি আছে? ক্লকওয়াইজ আছে। ক্লকওয়াইজ থাকার অর্থ হলো ক্লকওয়াইজ, যেহেতু এটা ক্লকওয়াইজ আছে তাহলে এটা হওয়ার কথা কি? আর। কিন্তু বাট 4 group is not in vertical, কিন্তু 4 নম্বর গ্রুপটা কি নেই? ভার্টিক্যালি নেই। তাহলে এটা কি হয়ে যাবে? এস। তাহলে এটুকু তোমরা মনে রাখবে, যদি আমাদের 4 নম্বর গ্রুপটা, কোন নম্বর গ্রুপটা? যদি আমাদের 4 নম্বর গ্রুপ, কোন গ্রুপটা? 4 নম্বর গ্রুপটা ভার্টিক্যালি না থাকে তাহলে আমরা করে নেব, মানে ক্লকটা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পর দেখব যেটা আসছে তার অপোজিটটা লিখবো। যদি আর আসে তাহলে এস হবে, যদি এস আসে তখন আর হবে। বোঝা গেল? তাহলে কি হলো, আমরা যদি দেখি যে ভার্টিক্যালি আছে তাহলে কোনো অসুবিধা নেই, রোটেট করিয়ে দেবো, যেভাবে হয় হবে। কিন্তু যদি ভার্টিক্যালি না থাকে তখন আমরা কি করব? তখন আমরা দেখব যে রোটেট করানোর পরে যদি আর পাই তখন হবে এস, যদি এস পাই তখন হবে আর। ঠিক আছে, এটার আরেকটা রুলও আছে, তোমাদের আমি একটু দেখিয়ে দিই, যেটা এক্ষুনি করেছিলাম। 1 সেকেন্ড দেখি কি ছবিটা ছিল। হ্যাঁ ঠিক আছে, ছবিটা ছিল এরকম, ওপরে ছিল বিআর, নিচে ছিল C2H5, এদিকে ছিল CH3, এদিকে ছিল হাইড্রোজেন। আমি তোমাদের বলেছিলাম যে এটা রোটেট করব। কি করব? রোটেট করব। রোটেট করে এটাকে ভার্টিক্যালি আনবো। আনার জন্য আমাকে কি করতে হবে শিখে নাও তোমরা। শেখা থাকলে তো অসুবিধা নেই, শেখা থাকলে তো ভালোই, তাই না? দেখো এই যে এখানে যদি নিয়ে আসি বা এখানে নিয়ে যাই তাহলে আমাদের রোটেট হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এই গ্রুপটাকে এখানে নিয়ে এলে,
তাহলে এই গ্রুপটা কোথায় যাবে না, এই গ্রুপটাকে তখন রোটেট করে এখানে নিয়ে যেতে হবে, এ তখন এখানে চলে যাবে। এই রোটেশনের যে অ্যাপ্রোচটা তোমাদের মাথায় রাখতে হবে। কিভাবে হলো দেখো, এই যে হাইড্রোজেন গ্রুপটা চলে এলো এখানে, মানে ভার্টিক্যালি চলে এলো, তাহলে এই গ্রুপটাকে ঠিক তার অপোজিটের এখানে নিয়ে যাবে, ট্রান্সফার করবে। তাহলে এখন যে ফর্মটা পাবে, বলো কীরকম ফর্মটা পাবে। এখন তোমরা যেটা পাবে, এর ওপরটা আমি কোনো ডিফ্লেক্ট করিনি, তাহলে কোনো অসুবিধা নেই। এটাকে এটাকে হাইড্রোজেনের জায়গায় চলে এসছে CH3, হাইড্রোজেনটা চলে এসছে এখানে, এখানে এসে গেছে C2H5। এবার তুমি আরএসটা করো, দেখো এটাকে কি বলেছি 1 নম্বর, এটাকে কি বলেছি 2 নম্বর, এটাকে বলেছি 3 নম্বর, 4 নম্বর ভার্টিক্যালি আছে, ঘুরিয়ে দাও, কি পাচ্ছ এস আইসোমার। দেখো আগেরটা আমরা যদি আগের পেজে দেখো এখানেও আমরা এস আইসোমারই বলেছিলাম, দেখো এস হিসেবেই পেয়েছিলাম, তাই না, এস আইসোমারই পেয়েছিলাম। এসটা ক্যাপিটাল হবে সবসময়, স্মল লিখবে না, স্মলের হলো আলাদা নিয়ম চলে আসবে। বুঝতে পারলে কোনো অসুবিধা আছে? একবার ছোট্ট করে দেখে নাও। ঠিক আছে, এখানেই আমি আরেকটা টপিক তোমাদের বোঝাচ্ছি। তাহলে জিস্ট কি হলো? জিস্ট হলো 4 নম্বর গ্রুপটাকে আমাদের, যেটা 4 নম্বর গ্রুপ থাকবে তাকে আমাদের ভার্টিক্যালি বা উলম্বভাবে রাখতে হবে। যদি না রাখি তাহলে কি হবে, যদি আমরা এস পাই তাকে লিখব আর, যদি আর পাই তখন আমরা তাকে লিখব এস। চলো এইবার আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে ঢুকব। আচ্ছা, এইবার আমরা কি করব, এটার আরএস নোমেনক্লেচার কিভাবে হবে সেইটা তোমাদের দেখতে হবে। দেখো তোমরা 1 মিনিট ভাবো। ঠিক আছে, তোমরা ভেবেছো। এইবার এই দুটো গ্রুপ আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব। দেখো আমরা আগে গ্রুপ দুটোকে আলাদাভাবে লিখে নেব। CH3টাকে বুঝতে আমাদের অতটা অসুবিধা নেই, আমাদের অসুবিধাটা হচ্ছে এই দুটো গ্রুপ নিয়ে, CH ডবল বন্ড CH2। দেখো এই গ্রুপটাকে লেখার জন্য কি করতে হবে তোমাদের, প্রথম কথা হলো দেখো কার্বন আমরা ডবল বন্ডগুলোকে তুলে নেব, মানে সিগমা বন্ডগুলোকে রাখবো, পাই বন্ডগুলোকে তুলে নিলাম। তাহলে কটা করে বন্ড আমরা তুললাম,
যদি দেখো এইখানে কি ছিল, একটা কার্বন কার্বন ডবল বন্ড ছিল, সেই বন্ডটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ চলে গেল। তাহলে এই যে কার্বনটা কার সঙ্গে বন্ড করেছিল, কার্বনের সঙ্গে, সেই জন্য কার্বনটাকে এরকম C0 হিসেবে লিখব। এই দিকেরও যে কার্বনটা ছিল কার সঙ্গে অ্যাটাচ ছিল, কার্বনের সঙ্গে, সেটাকেও আমি সিগমা বন্ডে এইভাবে রিপ্লেস করলাম। এই যে অ্যাটম যেটা আমরা কাল্পনিকভাবে নিলাম তাকে বলা হয়, এখানে দেখবে লেখা আছে ফ্যান্টম অ্যাটম। কি বলা হয়? এই দুটোকে বলবো ফ্যান্টম অ্যাটম। এই দুটোকে আমরা বলবো ফ্যান্টম অ্যাটম, বাংলায় বলা হয় অলিক, অলিক পরমাণু বা ফ্যান্টম অ্যাটম। তাহলে পরেরটার ক্ষেত্রে কি হবে? একইভাবে তুমি যদি পরেরটা দেখো, এখানে কি আছে, সি ট্রিপল বন্ড CH। তাহলে প্রথমে কি করবে, দেখো এই কার্বন কার্বন কি ছিল, ট্রিপল বন্ড ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এরকম ছিল। তাহলে তোমার কাজটা কি হবে, একটা করে এটাকে তুলে দেওয়া। দেখো একটা ডবল বন্ডকে আমরা মুছে দিলাম। তাহলে যদি একটা ডবল বন্ডকে আমরা মুছে দিই, তাহলে তার জায়গায় কি আসবে, একটা ফ্যান্টম অ্যাটম আসবে C0। এখানে তো আরো একটা ডবল বন্ড চলে আসছে, তাহলে সেটাকেও আমাকে মুছে ফেলতে হবে। দেখো মুছে ফেললাম। তাহলে এই কার্বনের বন্ড সংখ্যা তো কমে গেল, তাকে মোছার জন্য কি দিতে হবে, ফ্যান্টম অ্যাটম দিতে হবে। ক্লিয়ার? দেখো কার্বনের 4 ভ্যালেন্সি পূর্ণ হয়ে গেছে, তাই না? হয়ে গেছে তো। তাহলে এক্ষেত্রে এই কার্বনের সঙ্গে অ্যাটাচড গ্রুপগুলো কি, যদি দেখো একটা আছে হাইড্রোজেন, আরেকটা কি আছে ফ্যান্টম অ্যাটম, আরেকটা আছে এমনি কার্বন। কিন্তু নিচের কার্বনের সঙ্গে কি আছে দেখো, এক্ষেত্রে এই কার্বনের সঙ্গে যে অ্যাটাচড গ্রুপ আছে ফ্যান্টম অ্যাটম, তারপরে কি আছে আরেকটা ফ্যান্টম অ্যাটম, আর আছে কি কার্বন। এবার তোমরাই দেখে বলো এখানে কি আছে, হাইড্রোজেন, কার্বন, ফ্যান্টম অ্যাটম আর কার্বন, আর এক্ষেত্রে দুটো ফ্যান্টম আর একটা নর্মাল কার্বন। তাহলে অবশ্যই এই গ্রুপটা কি হবে, হায়ার গ্রুপ বা হায়ার প্রায়োরিটি রুল। এটাকে বলা হয় সিআইপি রুলের রুল নম্বর 3। আমরা যে সিআইপি রুল পড়েছি সেই সিআইপি রুলের রুল নম্বর 3 ব্যাখ্যা করছে কোনটা, এটা। বোঝা গেল? তাহলে এবার আরএস করো তোমরা। এটাকে আমরা কি দেব, এটাকে দেব 1 নম্বর গ্রুপ, এটাকে দেব 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ। রোটেশন করিয়ে নাও, কিন্তু রোটেশন করানোর 1 2 3। তাহলে কোন দিকে হচ্ছে এটা, 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু আরটা কি আছে, ভার্টিক্যালি নেই, হরাইজেন্টালি আছে। তাহলে আর না হয়ে এটা কি হয়ে যাবে, এস। বুঝতে পারলে ফ্যান্টম অ্যাটমের কনসেপ্টটা? আরো একবার বলি, দেখো এখানে কি ছিল, কার্বন হাইড্রোজেন, তার সঙ্গে আরেকটা কার্বন হাইড্রোজেনের সঙ্গে, মানে দুটো কার্বন কার্বন অ্যালকাইল গ্রুপ ছিল, অ্যালকিন গ্রুপ ছিল। সেটাকে আমরা কি করেছি না, এই ডবল বন্ডগুলোকে আমরা তুলেছি কি দিয়ে না, ফ্যান্টম অ্যাটম দিয়ে। দেখো দুজনের মধ্যে কি ছিল, একটা ডবল বন্ড ছিল, তাহলে এই কার্বনটা এই কার্বনের সঙ্গে পাই বন্ড করেছিল, ভাঙে দিলে একটা কার্বন দিতে হচ্ছে, সেই কার্বনটাকে কাল্পনিক কার্বন বলছি ফ্যান্টম অ্যাটম। এখানেও দেখো এরও একটাও দিতে হবে, যেহেতু একটা বন্ড তুলে নিয়েছি, আর নতুন বন্ড ফর্ম করতে হবে। এর ক্ষেত্রে দুটো তুলেছি, এই জন্য দুটো দুটো ফ্যান্টম অ্যাটম দিয়েছি, ফ্যান্টম অ্যাটম দিয়েছি, হয়ে গেল। এটাকে আমরা বলবো সিআইপি রুলের রুল নাম্বার 3। ঠিক আছে? হয়ে গেল? ক্লিয়ার? লাস্ট, আচ্ছা
এটাও আমাদের হয়েছে। এবার দেখো, এইবার আসি আচ্ছা, দুটো একসঙ্গে দিলে একটু কঠিন হয়ে যাবে, আমরা দুটো দুটো করে করব। আমরা একটু আস্তে আস্তে শিখব। আমরা ধরে নিচ্ছি আমরা সবাই একদম কিছুই জানি না, একদম নতুন শিখছি, ঠিক আছে। CH3OH OH, এটাকে দিয়ে দাও C2H5, এখানে চলো হাইড্রোজেন, এখানে চলো হাইড্রোজেন। তাহলে এখানে দেখো দুটো কাইরাল কার্বন আছে, কোনটা কোনটা? এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। এই দুটো কাইরাল কার্বনের, এই যে দুটো কাইরাল কার্বন আমরা পেয়েছি, সেই দুটো কাইরাল কার্বনের আমাকে কি করতে হবে? RS নোমেনক্লেচার বের করতে হবে। করো। তাহলে 1 নম্বর একটা একটা করে করব। দেখো, প্রায়োরিটি দাও। এটা ও আছে মানে হাইয়েস্ট পাবেই 1 নম্বর। দেখো এই দিকের যে গ্রুপটা, এই দিকের যে কার্বনটা, এই কার্বনের সঙ্গে অ্যাটাচড, সে দেখো অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, আর এই দিকের কার্বনটাকে তিনটেই হাইড্রোজেন, তার মানে অবশ্যই এটা কি পাবে? 2 নম্বর গ্রুপ পাবে। আর এইটাকে আমরা কি বলবো? 3 নম্বর গ্রুপ, এটা 4 নম্বর গ্রুপ। তাহলে রোটেট করাও, 1 2 3 করালে 1 2 3 রোটেট যদি আমরা করাই তাহলে কি হচ্ছে দেখো তো, যে 4 নম্বর গ্রুপটা আমরা পেলাম, যে 4 নম্বর গ্রুপটা আমরা পেলাম সেটা কি আছে? ভার্টিক্যালি আছে। তাহলে এটা আমরা কিভাবে পেয়েছিলাম বলো? এটা আমরা পেয়েছিলাম ক্লকওয়াইজ। তাহলে আর হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি আছে বলো? এখানে আছে এটা 4টা যেহেতু ভার্টিক্যালি আছে, এটা হয়ে যাবে এস। ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে কি হবে? এটাকে অবশ্যই দিতে হবে 1 নম্বর, এটা 2 ছিল 2, এটা 3, এটা 4, তাহলে কি হয়ে যাবে? এটা ছিল কি রকম বলো? এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কি হওয়ার কথা? এটা হওয়ার কথা বলো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এটা হওয়ার কথা ছিল এস, কিন্তু 4টা ভার্টিক্যালি, তাই জন্য এটা হবে আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2s 3r। কোনো অসুবিধা নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার দেখো, এইবার আমরা নেব 3টে। কি নেব? 3টে। OH 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 CH3 H H H CH3। তাহলে এখানে কার্বন সংখ্যা কতগুলো আছে? কার্বন সংখ্যা মানে কাইরাল কার্বন সংখ্যা আছে 1 2 3। তাহলে উপর থেকে নিচ অবধি করে যাও। এখানে যেহেতু অক্সিজেন, এটা অবশ্যই পাবে 1 নম্বর গ্রুপ, এদিকটা পাবে 2 নম্বর, কারণ এত বড় একটা গ্রুপ আছে। এটা হবে 3, এটা হবে 4। তাহলে রোটেট করাও, রোটেট করালে কি হবে? 1 2 3। তাহলে হচ্ছে কোন দিকে? ক্লকওয়াইজ, কিন্তু 4টা আছে, কিন্তু 4টা আছে হরাইজেন্টালি, ভার্টিক্যালি নেই। তাহলে আর হওয়ার জায়গায় এটা কি হয়ে যাবে? এস। দেখো এইবার সরাসরি আমাদের করতে হবে নিচেরটা। কেন নিচেরটা করতে হবে? দেখো এই দিকের যে দুটো গ্রুপ তোমার মনে হচ্ছে সেম, দেখো এটা একটা সেম গ্রুপ, এটা একটা সেম গ্রুপ, মনে হচ্ছে না দেখে সেম গ্রুপ? তাহলে এরটা কি করে করব? দুটো গ্রুপ তো ডিফারেন্ট নয় না, এইটা ডিফারেন্ট আছে কি নেই তার জন্য আগে এর আর এসটা বের করতে হবে। এর জন্য কি হবে বলো? এটাকে আমি লিখব 1, এটাকে লিখব 2 3 4। তাহলে দেখো রোটেট করাও,
কোন দিকে হচ্ছে দেখো, হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হওয়ার কথা, এস হওয়ার কথা, কিন্তু হাইড্রোজেনটা কি আছে হরাইজেন্টালি, তাই জন্য এটা হয়ে যাবে আর। যেটা আমরা দেখেছিলাম যে আর গ্রুপ এবং এস গ্রুপ দুটো কি আছে, যেই দুটো গ্রুপকে আমরা আর এস নোমেনক্লেচার আগে মনে হয়েছিল এই কার্বনটা কাইরাল নয়। কেন কাইরাল নয় স্যার, দুদিকে সেম গ্রুপ, কিন্তু দেখা যাচ্ছে এই গ্রুপটা যদি আর এস এ থাকে, এটা আছে আর এ, তাহলে এদের গঠনগত স্ট্রাকচার সেম, কিন্তু এদের অপটিক্যাল যে রোটেশন সেটা সেম নেই। তার উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিআইপি রুল নাম্বার 4। কি বলছে না, বলছে আর আইসোমার অলওয়েজ গ্রেডস ওভার প্রায়োরিটি দেন এস। মানে যদি দুদিকে একটা একই গ্রুপ থাকে, মানে একই রকম দেখতে থাকে, গঠনগত আইসোমার থাকে, গঠনগত দিক থেকে যদি সেম হয়, কিন্তু একটা থাকে এস ফর্মে আর একটা আর ফর্মে, তাহলে আর সবসময় কি পাবে, হায়ার প্রায়োরিটি পাবে। দেখো তোমরা যদি আমাদের তোমাদের ছায়ার বইটা একবার দেখাই, লেখা আছে দেখো, একই গঠনযুক্ত কিন্তু ভিন্ন বিন্যাস বিশিষ্ট গ্রুপের ক্ষেত্রে আর বিন্যাস গ্রুপটি এস এর থেকে অধিক প্রাধান্য পায়। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে এই গ্রুপটা তো এক পাবেই, দুই কোনটা হবে, দুই হবে এই দিকটা, কারণ আই আইসোমার, তিন হবে এই দিকটা, চার হবে এই দিকটা, তাহলে কি হবে, এরকম ভাবে হবে। যদি এরকম ভাবে হয় তাহলে দেখো এটা কি ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ, কিন্তু ফোরটা কি আছে, ভার্টিক্যালি আছে, মানে ভার্টিক্যালি মানে আমাদের হরাইজেন্টালি আছে, তাহলে এটাকে আমরা বলবো এস আইসোমার। কি বলবো, তাহলে কি হলো এখান থেকে বলো, 2s 3s 4r আইসোমার। ঠিক আছে, এই রকম ভাবে আমাদের আরএস নোমেনক্লেচার শিখতে হবে। দেখো তোমাদের আরএস অর্ডার একটা দেওয়া আছে যে কোনটা কি অর্ডারে যাবে, এইটা যদি তোমরা মুখস্থ করতে পারো, কিন্তু আমার যুক্তি এটা মুখস্থ করার কোনো দরকার নেই, বেকার ব্রেনকে প্রেসার দিয়ে কোনো লাভ নেই। আমরা কি করব, আমরা যে সমস্ত রুলগুলো শিখলাম, ভ্যান টপ অ্যাটম শিখলাম, তারপরে ধরো আমরা শিখলাম তোমাদের সিআইপি রুল 1 2 3, তারপরে আরএস ইজেড থাকতে পারে, ইজেড থাকলে সবসময় মনে রাখবে সিস্ট্রান্সের ক্ষেত্রে জেড সবসময় অধিক প্রাধান্য পাবে, জেড মানে, ঠিক আছে, এইগুলো আমাদের কিন্তু শিখতে হবে। হ্যাঁ, আরএসটা মোটামুটি ফিশার প্রজেকশনের ক্ষেত্রে আমরা শিখে গেছি। এইবার আমাদের যেটা কাজ হবে, কিছু ফ্লাইং ওয়েজ ফর্মুলার ক্ষেত্রে আরএস নোমেনক্লেচার বের করে দেখানো। কিসের ক্ষেত্রে আমরা দেখব ফ্লাইং ওয়েজ ফর্মুলার ক্ষেত্রে আরএস নোমেনক্লেচার করো। এর ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা খুব সুন্দরভাবে যেটা শিখেছি সেটা হচ্ছে ফ্লাইং ওয়েজ থেকে ফিশার প্রজেকশানে নিয়ে আসা। আমরা নিয়ে এসেও করতে পারি, আমরা না নিয়ে এসেও করতে পারি। প্রথমে নিয়ে এসে একবার দেখিয়ে দিই তোমাদের যে আমরা স্যার ফিশার থেকে তো ফ্লাইং ওয়েজ করতে জানি। দেখুন স্যার এটা কোন দিকে রোটেট করেছে, এটা রোটেট করেছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে এটা ফিশারে কিরম দেখতে হবে, এইভাবে যদি আমরা করি, হাইড্রোজেনটা উপরে চলে গেল, এটাকে সোজা নিয়ে চলে এলাম, কোন দিকে বেঁকেছিল স্যার, বাম দিকে, তাহলে অ্যাবাভ দ্য প্লেনে যেটা আছে সেটা বাম দিকে যাবে, সিএল। এবার আমরা 1 2 3 4 দিয়ে দেবো স্যার, এটা হবে 1 নম্বর ব্রোমিন, 2 নম্বর হবে সিএল, 3 নম্বর CH3, 4 নম্বর হাইড্রোজেন। রোটেট করাও, রোটেট করালে কি হচ্ছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে স্যার আর আইসোমার। এটা হচ্ছে আমাদের কোন নিয়মে, না এটা হচ্ছে আমাদের যেটা ফিশার ফ্লাইং ওয়েজ থেকে আমি ফিশার প্রজেকশানে নিয়ে এলাম,
নিয়ে আসার পরে আমরা তার আরএস নোমেনক্লেচারে যে পূর্বোক্ত যে সমস্ত রুলগুলো শিখেছিলাম সেইভাবে আমরা করে নিলাম, তাই না? সেইভাবে আমরা শিখে নিলাম। এইবার দেখো এর ক্ষেত্রে কি হবে। যদি এটা না আনতে চাই তার জন্য কি করতে হবে, যে প্রথমে আমাদের এক্ষেত্রে যেটা মেন নিয়ম সেটাকে হচ্ছে হাইড্রোজেনটাকে সবসময় এই রকম যেটা ড্যাশ ড্যাশ ড্যাশে আছে না, যাকে আমরা বলি বিলো দ্য প্লেন, সেই ফর্মে আনতে হবে, বা অ্যাবাভ দ্য প্লেনে। এই প্লেনে আনা যাবে না, কোথায় আনতে হবে? হয় হয় বিলো দ্য প্লেনে ফর্মুলাতে আনতে হবে, নয় অ্যাবাভ দ্য প্লেনে আনতে হবে। আনার জন্য আমরা কি করব দেখো, রুলটা একবার মনে রেখো। আনার জন্য কি করব, এইরকম তো আমাদের ছিল, আনার জন্য একবারে নিয়ে চলে এসো। দেখো কোথায় আসবে, হাইড্রোজেনটা কোথায় আসবে, আমি আনতে চাইছি বিলো দ্য প্লেনে, মানে সিএল এর জায়গায় নিয়ে চলে এসো। বসিয়ে দাও, পুট করে দাও, হাইড্রোজেন দিয়ে দাও, এখানে কে গেল, সিএল চলে গেল। যাওয়ার পরে বাকি যে দুটো গ্রুপ ছিল, এই যে CH3Br, তাদেরকেও তোমাকে ইন্টারচেঞ্জ করতে হবে। করে দাও ইন্টারচেঞ্জ, তাহলে এখানে কি আসবে, CH3, এখানে কি আসবে, Br। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার হচ্ছে এটা। যেটাকে উল্টে চাইছি তাদেরকে উল্টে দেবো, তাহলে অন্য দুটোকে উল্টাতে হবে। এইবার জাস্ট এই 4 নম্বরটা বাদ দিয়ে আরএস করে দেখো, 1 2 3, 4টাকে কোনোভাবে নেওয়ার দরকার নেই। কোন দিকে হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে, মানে দেখো 1 2 3, রোটেশন কোন দিকে, ক্লকওয়াইজ। তাহলে এটাকে আমরা বলবো আর আইসোমার। কখন হবে, ইফ 4 নম্বর গ্রুপ কোথায় থাকবে, 4 নম্বর গ্রুপ হচ্ছে বিলো দ্য প্লেন। মানে যদি 4 নম্বর প্লেনটা আমাদের কোথায় থাকে, বিলো দ্য প্লেনে থাকে, 4 নম্বরের যে প্লেনটা আছে সেটা যদি বিলো দ্য প্লেনে হয়, কোথায় হয়, বিলো দ্য প্লেনে হয়, তখন কি হবে, যদি 4 নম্বর গ্রুপটা বিলো দ্য প্লেন হয়, তুমি এরকমভাবে রোটেশন করাও, যদি 1 2 3 ক্লকওয়াইজ হয় আর অ্যান্টি ক্লকওয়াইজ হয় আর, তাহলে তোমাদের রুলটা আমি বলে দিই, যদি 4 নম্বর গ্রুপটা কিসে থাকে, অ্যাবাভ দ্য প্লেন, তার ক্ষেত্রে কি হবে, যদি তুমি আর পাও সেটা হয়ে যাবে এস, যদি এস পাও সেটা হয়ে যাবে আর। তোমাকে কিন্তু ফ্লাইং ওয়েচে করতে গেলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, হয় এইচ গ্রুপকে অ্যাবাভ দ্য প্লেনে আনতে হবে, নয় এইচ গ্রুপকে বিলো দ্য প্লেনে আনতে হবে, না হলে কিন্তু সেইটা হবে না। আমরা এখান থেকে আরএস নোমেনক্লেচার শিখে গেলাম। আরএস নোমেনক্লেচার শেখার পরে আমরা আরও যেগুলো শিখবো, ডিএল শিখে গেলাম, আরএস শিখে গেলাম, পরের যে তোমাদের ক্লাসটা হবে সেটা আমরা দেখবে শুরু করেছিলাম যেখান থেকে, সাবস্টিটিউশন রিয়াকশন, মানে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে তারা যদি কোনো অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স নিয়ে রিয়াকশান শুরু করে, আর নিয়ে শুরু করলো বা এস নিয়ে শুরু করলো, তাহলে রিয়াকশানের পর তাদের অপটিক্যাল অ্যাক্টিভিটির কি কি পরিবর্তন হলো সেইগুলো নিয়েই কিন্তু আমাদের পরবর্তীকালে তোমাদের ভিডিওগুলো আমরা কন্টিনিউ করব। আশা করি পরের সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটা শেষ হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। তার আগে যাওয়ার আগে তোমাদের আমি আরেকটু দু একটা কিন্তু ফ্রি সার্ভ এবং ফ্লাইং ওয়েচের প্র্যাকটিস করাতে চাইছি, সেটা একটু দেখে নাও তোমরা। দেখো, আচ্ছা কি চলে এলো রে এটা,
কি হবে বলো? প্রথম কথা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদেরকে প্রায়োরিটি দিতে হবে। কিভাবে এদেরকে প্রায়োরিটি দেব? দেখো, প্রায়োরিটি দেবার জন্য দেখো এখানে কি আছে, সিএন, আর এখানে কি আছে, এনসি। ডিরেক্ট কে অ্যাটাচড? এন অ্যাটাচ না? একটা দিকে অ্যাটাচড এনসি আর একটিকে সিএন, তাহলে কোনটা হবে? কার্বন বড় না নাইট্রোজেন বড়? অবশ্যই নাইট্রোজেন, তাহলে এটা হবে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা 4 নম্বর। রোটেট করাও, 1 2 3, তাহলে আর হওয়ার কথা, কিন্তু 4 নম্বর গ্রুপটা কি আসছে? 4 নম্বর গ্রুপ হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন। যেহেতু অ্যাবাভ দ্য প্লেন, তাহলে এটা কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে আর না হয়ে যাবে এস আইসোমার। আশা করি আর এস নোমেনক্লেচার তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আরও যত তোমরা এক্সাম্পল করবে তত তোমাদের আরও তোমরা বুঝতে পারবে। এগুলো আমরা যখন পরবর্তীকালে তোমাদের পরীক্ষার সময় আসবে, আমরা বা চ্যাপ্টারের শেষেও একদিন কোশ্চেন আনসার আলোচনা করব। সেই কোশ্চেন আনসার আলোচনার সময় আরও দেখবে অনেক হিজিবিজি, অনেক এক্সাম্পল তোমাদের প্র্যাকটিস হবে, টেস্ট পেপার অ্যানালিসিস হবে, সব তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে। তোমরা তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। আমরাও তোমাদের সর্বাঙ্গীন উন্নতিতে তোমাদের সারথি হয়ে পাশে থাকবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসি।